আসিয়ার মা তখন আমাদেরকে বলেছে যে আমি চাই আমার মেয়েটা মরে যাক। একজন মা কতটুকু কি পরিস্থিতির মধ্যে গেলে পরে বলে যে আমার মেয়েটা মরে যাক, তার মানে হচ্ছে যে এই মেয়েটা যদি বেঁচে যায় তাহলে এই মেয়েটা তাদের পরিবারের জন্য একটা অনেক বড় বার্ডেন হবে এবং আদৌ সে শারীরিকভাবে বেঁচে থাকলেও আসলে সে বেঁচে থাকতে পারবে না। কি দেখতে পান সেখানে যেটা আমরা পাই যে কিছু কিছু মামলার ক্ষেত্রে অনেক প্রভাবশালীদের অনেক হস্তক্ষেপ থাকে। প্রভাবশালীদের যারা রাজনীতির সঙ্গে জড়িত তাদের একটা কিন্তু বড় রকমের প্রভাব থাকে সেইটা। আর যদি সেই পরিবারটা হয় অর্থনৈতিকভাবে অসচ্ছল, তো আমাদের সিস্টেম তো জানেন যে সিস্টেমটা হচ্ছে যে আপনি বাড়ির থেকে শুরু করে পুলিশ স্টেশন, তারপরে হচ্ছে সেই ডাক্তার, এই পরীক্ষা নিরীক্ষা, তদন্ত, সমস্ত কিছু শেষ করে কোর্ট পর্যন্ত যেতে যেতে কিন্তু একটা লম্বা এবং এই পরীক্ষা নিরীক্ষা তো ট্যাবু কাজ করে বা একটা আমরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে দেখেছি। অবশ্যই কাজ করে, কারণ পরিবার থেকে যখন যায় তখনই কিন্তু একটা বড় প্রতিবন্ধকতা আসে। মামলায় মানে এই কথাটা প্রকাশ করবে কিনা সেখানে কিন্তু একটা বড় প্রতিবন্ধকতা। প্রকাশ যদি করেও থাকে দেন পুলিশ স্টেশন পর্যন্ত যেতে যেতেই কিন্তু অনেকটা সময় চলে যায়। পুলিশ স্টেশনে গিয়েও যেটা ভাই বলতেছিলেন যে সব ব্লেম পুলিশের উপর দেওয়া যায় না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা যেটা দেখি যে সংবেদনশীলতার অভাব থাকে অনেক সময়। এটা ব্যক্তি বিশেষের উপরও নির্ভর করে যে যে মামলাটা আমরা নিয়ে যাচ্ছি, একজন সংবেদনশীল পুলিশ অফিসার তিনি হয়তো মামলাটা যেভাবে নিচ্ছেন, কিন্তু যার সেই সংবেদনশীলতা নাই তিনি কিন্তু একভাবে যতটুকু দ্রুততার সঙ্গে, বেশিরভাগ ক্ষেত্রেই সংবেদনশীলতা থাকে না পুলিশ। আপনাদের যে অভিযোগ আমরা পাই সব সময় একটা যে সিস্টেমটাই এরকম, সিস্টেমটাই এটা মানুষ তো আসলে সিস্টেম তো মানুষকে তৈরি করে, মানুষ সিস্টেম তৈরি করে, কিন্তু আবার সিস্টেমের মধ্যে যদি গড়বড় থাকে তাহলে কিন্তু মানুষ মানে সংবেদনশীল হওয়ার মতো যে একটা পরিবেশ পরিস্থিতি সেটাও কিন্তু সবসময় থাকে না। এটা খুবই পারস্পরিক একটা বিষয়। কাজেই এটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া, জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়ার কোথাও যদি একটুখানি ঘাটতি থাকে আর কি, তাহলে কিন্তু ওই যে আলটিমেট রেজাল্টটা কিন্তু পাওয়া যায় না। যে কারণে দেখা যাচ্ছে এটা পুলিশের রিপোর্টেই অথবা বিবিএসও এই রিপোর্টটা দিয়েছে যে যতগুলো ধর্ষণের মামলা হয়েছে তার মধ্যে মাত্র 3% মামলার রায় হয়েছে, মাত্র 3%। তো এটা তো একটা ভয়াবহ ব্যাপার যে এত এত মামলা হচ্ছে কিন্তু এটা রায় পর্যন্ত কিন্তু যেতে পারছে না। সেখানে অনেকগুলো জায়গায় কিন্তু ফাঁকফোকরগুলো রয়ে গেছে। সেইখানে আপনি যদি বলেন পরিবারের অসহযোগিতা থাকে, সমাজের অসহযোগিতা থাকে, ভিকটিম ব্লেমিং এর মতো একটা বিষয় থাকে যে আদৌ ওই পর্যন্ত যাবে অনেক বড় একটা বিষয়, অনেক বড় একটা বিষয় ভিকটিম ব্লেমিং। তারপরে হচ্ছে যে আবার পুলিশের ক্ষেত্রেও তাদের স্ট্রাকচারাল কিছু সীমাবদ্ধতা আছে। ভাই যেটা বলেছেন যে লোকবলের অভাব, স্ট্রাকচারাল কিছু। আপনারা লিগ্যাল কি সাপোর্ট দেন? ধরেন আসিয়াকে আর রামিসাদেরকে কি ধরনের লিগ্যাল সাপোর্ট আপনারা দেন? রামিসার ঘটনাটা কিন্তু অন্যরকম ঘটে গেছে আর কি। অথবা আসিয়ার সময় যেটা আমরা করেছি যে ও ঢাকা মেডিকেলে ভর্তি ছিল, আমরা সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকা মেডিকেলে গেছি। কিন্তু সবচেয়ে যেটা কষ্টের ব্যাপার সেটা হচ্ছে যে আসিয়ার মা তখন আমাদেরকে বলেছে যে আমি চাই আমার মেয়েটা মরে যাক। একজন মা কতটুকু কি পরিস্থিতির মধ্যে গেলে পরে বলে যে আমার মেয়েটা মরে যাক, তার মানে হচ্ছে যে এই মেয়েটা যদি বেঁচে যায় তাহলে এই মেয়েটা তাদের পরিবারের জন্য একটা অনেক বড় বার্ডেন হবে এবং আদৌ সে শারীরিকভাবে বেঁচে থাকলেও আসলে সে বেঁচে থাকতে পারবে না এবং তার সঙ্গে সঙ্গে সেই পরিবারটাও আসলে বাঁচতে পারবে না। আমরা সেখানে মেডিকেল সাপোর্টটা দিয়েছি, কিন্তু মামলা পর্যন্ত যাওয়ার আগেই কিন্তু আসিয়া মরে গেল, আসিয়া তো বাঁচে নাই। তারপরে এরকম আমরা যেটা করি, আমরা কিন্তু একটা হোলিস্টিক অ্যাপ্রোচে যাই। একজন কিন্তু সেই ওর রেপিস্টের তো এখনো সাজা কার্যকর হয় না, কার্যকর হয়নি। সেটার ফলো আপ ব্যাপারে কি করেন? আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা তো জানিনি যে একটা মানবাধিকার সংগঠন, বিশেষ করে নারীর মানবাধিকার নিয়ে কাজ করি। আমরা তো আসলে প্রেশার গ্রুপ হিসাবে, অ্যাডভোকেসি গ্রুপ হিসাবে কিন্তু কাজ করি। আমরা প্রেশার দিতে পারি, আমরা রাজপথে দাঁড়াতে পারি, আমরা একটা মানববন্ধন করতে পারি, আমরা একটা বিক্ষোভ মিছিল করতে পারি, আমরা দাবি জানাতে পারি, প্রপার দাবি জানাতে পারি, কিন্তু আমরা তো করে ফেলতে পারি না।